গাজার বেসামরিক মানুষদের সুরক্ষায় ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, বেসামরিকদের রক্ষার মাধ্যমেই কেবল যুদ্ধে বিজয় অর্জন সম্ভব। পাশাপাশি চলমান যুদ্ধ অনির্দিষ্টকালের যুদ্ধ বিদ্রোহে পরিণত হওয়ার ঝুঁকির বিষয়েও সতর্ক করেন অস্টিন। এ সময় ইয়োয়াভ গ্যালান্ট জানান, হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হওয়া ঠেকাতে আমেরিকাকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির পেন্টাগনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বলেন, হামাসের হাত থেকে জিম্মিদের বাড়ি ফিরিয়ে না আনা পর্যন্ত বিশ্রাম নেবেন না তারা। এ সময় চলমান যুদ্ধের ঝুঁকির বিষয়েও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করেন অস্টিন। ইসরায়েল একটি নিষ্ঠুর ও নির্দয় শত্রুর বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ করে ডিফেন্স সেক্রেটারি আরও বলেন, গাজার বেসামরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখতে হবে। এটি একটি নৈতিক প্রয়োজনীয়তা এবং কৌশলগত বাধ্যবাধকতা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে আমেরিকা ইসরায়েলকে একসঙ্গে কাজ করতে হবে। হামাসের শাসনকে অবশ্যই ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি। গ্যালান্ট জানান, গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা যেন তাদের বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। এ সময় ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর জরুরি প্রয়োজনীয়তাও তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান, তাদেরকে প্রতিরোধ করার সময় ফুরিয়ে আসছে। দুই দেশের প্রতিরক্ষা প্রধানের বৈঠকের আগে ইয়োয়াভ গ্যালান্ট পেন্টাগনে পৌঁছালে তাকে স্বাগত জানান অস্টিন। এ সময় গ্যালান্টকে সামরিক কায়দায় অভিবাদন জানানো হয়, বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এর আগে সোমবার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গ্যালান্টের আগমনকে ঘিরে স্টেট ডিপার্টমেন্টের বাইরে বিক্ষোভ করেন প্যালেস্টাইনের সমর্থকরা। রুদ্ধদ্বার বৈঠকে ব্লিনকেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে গাজার জন্য যুদ্ধ পরবর্তী একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করতে এবং হিজবুল্লাহর সাথে উত্তেজনা আরও বাড়বে না তা নিশ্চিত করতে চাপ দেন। বৈঠক শেষে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা জানান। ইয়োয়াভ গ্যালান্ট জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতেই তার সফর। গাজার উত্তরাঞ্চলে আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের বোন সহ আরও 10 আত্মীয় নিহত হয়েছেন। হামাস ও গাজার সিভিল ডিফেন্স মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মঙ্গলবারের ওই হামলা হানিয়ে পরিবারের বাড়ি লক্ষ্য করেই চালানো হয়। ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস প্রধানের বোন সহ 10 জনে নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয়রা জানান, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। হামলার পর তারা অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সে খবর দেওয়ার পরও সাহায্যের জন্য কাউকে পাওয়া যায়নি। হানিয়ের পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে জানায়, গাজাকে ধূলিসাৎ করার এই যুদ্ধে বাইডেন প্রশাসন দায়ী। সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মঙ্গলবারের ওই হামলা হানিয়ে পরিবারের বাড়িকে লক্ষ্য করেই করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে, তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনুসন্ধান চালানো যায়নি। উদ্ধার করা মরদেহগুলো গাজার আল আহালি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানায় তারা। এক বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কাছে নিরপরাধ বেসামরিক নাগরিকদের রক্ষার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। এদিকে এই হামলা প্রসঙ্গে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার দিনগত রাতে শাতি ও দারাস তুফার দুটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। এই ভবন দুটিতে হামাস যোদ্ধারা লুকিয়ে ছিল বলে দাবি তাদের। ইসরায়েলি বাহিনী হানিয়ে পরিবারের বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি। এর আগে এপ্রিল মাসের 10 তারিখ মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল হানিয়ের 3 ছেলে ও 4 নাতি-নাতনি নিহত হন। সে সময় হানিয়ে জানান, অক্টোবরের 7 তারিখ সংঘাত শুরুর পর থেকে তার পরিবারের অন্তত 60 সদস্য নিহত হয়েছেন। গাজায় 1 মিলিয়নেরও বেশি মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের পর্যায়ে রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। অনাহারের কারণে শিশুদের মাঝে চরম পুষ্টিহীনতা দেখা দিয়েছে, যা তাদের মানসিক ও শারীরিক গঠনকে ব্যাহত করছে। ইউনিসেফ বলছে, গাজায় প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন হয়তো মারা যাচ্ছে, নয়তো ভুগছে চরম পুষ্টিহীনতায়। জন্মের পরপরই পুষ্টিহীনতায় ভুগে তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি হচ্ছে না। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রেম ক্লাসিফিকেশন IPC বলছে, গাজায় বিশ্বের সবচেয়ে বেশি পরিবার দুর্ভিক্ষের পর্যায়ে রয়েছে। গাজায় ক্ষুধার শিকার হাজার হাজার শিশু। ইসরায়েলের অভিযানের পর বেঁচে যাওয়া শিশুরা ভুগছে ভয়াবহ পুষ্টিহীনতায়। পুষ্টিবিদরা বলছেন, এই ক্ষুধার প্রভাব শিশুদের শরীরে দীর্ঘদিন ধরে থাকবে। গাজার 1 মিলিয়নেরও বেশি বাসিন্দা ভয়াবহ পুষ্টিহীনতা ও দুর্ভিক্ষে ভুগছে। এদের একজন 7 মাস বয়সী মাজেদ সালেম। ইউনিসেফের মতে, উত্তর গাজায় প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন সালেমের মতো পুষ্টিহীনতায় ভুগছে। উত্তর গাজার কামাল আদওয়ান হসপিটালের ICUতে চিকিৎসাধীন ছিল মাজেদ। গত নভেম্বরে 7.7 পাউন্ড ওজন নিয়ে স্বাভাবিকভাবে জন্ম হয় তার। তবে 6 মাস বয়সেও তার ওজন তেমন একটা বাড়েনি। প্রায় কিছুই খেতে পান না মাজেদের মা নাসরিন আল খাতিব। সে কারণে সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেন না তিনি। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন IPC এর মতে, বর্তমান গাজায় বিশ্বের সবচেয়ে বেশি পরিবার দুর্ভিক্ষের পর্যায়ে রয়েছে। খাদ্য ঘাটতির পঞ্চম ও সর্বশেষ ধাপ দুর্ভিক্ষ, আর এই দুর্ভিক্ষে ভুগছে গাজার মিলিয়নেরও বেশি মানুষ। তবে গাজায় মানবিক ত্রাণ সরবরাহের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। যুদ্ধের অংশ হিসেবে গাজাবাসীকে অনাহারে রাখা হচ্ছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গত মাসে অভিযোগ আনেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। আন্তর্জাতিকভাবে কোনো এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, কিন্তু কয়েক দিনেই শিশুদের শরীরের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, যে ক্ষতি সারা জীবন স্থায়ী হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে শিশুর মৃত্যু হতে পারে। বেঁচে থাকলেও তাদের মাঝে ভয়াবহ অপুষ্টি ও শারীরিক জটিলতা দেখা দেয়। কয়েক দশক ধরে ছাড় পাওয়া আলট্রা অর্থোডক্স ইহুদি শিক্ষার্থীদের ইসরায়েলের সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 9 জন বিচারপতির সর্বসম্মতভাবে দেয়া এই রায়ে দেশটির আইন প্রণেতারা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সমালোচনা করে এই রায়কে বিভ্রান্তিকর বলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও রক্ষণশীল নেতারা। ইসরায়েলের আইনে 18 বছর বয়স হলে ছেলেদের জন্য ন্যূনতম 3 বছর এবং মেয়েদের জন্য 2 বছর সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক। তবে কয়েক দশক ধরে ছাড় পেয়েছে আলট্রা অর্থোডক্স ইহুদিরা। এই ঐতিহাসিক রায় সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কয়েক দশকের বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটিয়েছে। এই রায়ের ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকার হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ 2টি আলট্রা অর্থোডক্স দলের উপর নির্ভর করে টিকে আছেন নেতানিয়াহু। উভয় দলই ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখতে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত না হওয়ার সুবিধাকে বিশেষ গুরুত্ব দেয়। দল দুটির নেতারা সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ হলেও তৎক্ষণাৎ নেতানিয়াহু সরকারকে কোনো হুমকি দেননি। ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির নেতা মশে রথ বলেন, প্রকৃতপক্ষে রায়ের কোনো বাস্তব প্রভাব নেই, তবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত হয়নি বলে মনে করেন তিনি। এই সমস্যার সমাধানে সব দলকে একসাথে কাজ করার আহ্বান জানান লিকুদ পার্টির নেতা এরিয়েল কাউনা। তবে বিরোধী দলের নেতারা এই রায়কে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার 9 জন বিচারপতির একটি প্যানেল সর্বসম্মতভাবে রায় দিয়েছে। বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যার 13% হচ্ছে আলট্রা অর্থোডক্স ইহুদি। আদালতের শুনানির সময় সরকার পক্ষের আইনজীবীরা বলেন, আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করলে ইসরায়েলি সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
দেশে থাকা 50-এর বেশি অবৈধ শরণার্থী জঙ্গি গোষ্ঠী আইএসের মানব পাচার চক্রের সাথে জড়িত। বাইডেন প্রশাসনের 3 কর্মকর্তা এনবিসি নিউজকে এমন তথ্য দিয়েছেন। এদিকে বর্ডার পেট্রোল এজেন্সি বলছে, প্রবেশের সময় আইএসের সাথে এদের সম্পর্কের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে ছিল না। জঙ্গিদের সাথে সম্পর্ক আছে এমন 400-রও বেশি অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে হোমল্যান্ড ডিপার্টমেন্ট, যারা সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসেছে, যাদের মাঝে 150-র বেশিকে গ্রেফতার করেছে আইএস। দেশে অবস্থানরত 50 জনেরও বেশি অবৈধ শরণার্থী জঙ্গি গোষ্ঠী আইএসের মানব পাচার চক্রের সাথে জড়িত। এসব শরণার্থী বিভিন্ন সময় সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছে এবং বর্ডার পেট্রোল এজেন্সিও তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে, কারণ আইএসের সাথে এদের সম্পর্কের বিষয়ে কোনো তথ্য ছিল না তাদের কাছে। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানান, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই ধরনের 400-রও বেশি অবৈধ শরণার্থীকে শনাক্ত করেছে, যারা তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, মালডোভা, জর্জিয়া এবং রাশিয়া থেকে আমেরিকায় এসেছে। উদ্বেগের বিষয়টি হলো, এরা সবাই আইএসের মানব পাচারকারী চক্রের সাথে জড়িত, আর এ নিয়ে চলতি বছরের শুরুতেই প্রশাসনকে সতর্ক করেছিল এফবিআই ডিরেক্টর। Some of the overseas facilitators of the smuggling network have ISIS ties. এদিকে 400 জনের মধ্যে 150 জনেরও বেশিকে গ্রেফতার করেছে আইস, যাদের কয়েকজনকে ইতোমধ্যে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 17টি স্টেটে অবস্থানরত অন্যদেরও দ্রুতই গ্রেফতার করা হবে। তবে কর্মকর্তারা বলছেন, এদের নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই, কারণ আইএসের সাথে সম্পর্কের বিষয়টি এখনও নিশ্চিত নয় তারা। তবে অতিরিক্ত সতর্কতার কারণে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হতে পারে। The problem is the volume of people coming across the southern border. অন্যদিকে শরণার্থী হিসেবে আসা উজবেকিস্তানের এক নাগরিক সম্পর্কে তার নিজ দেশের সরকার এদেশের সিকিউরিটি ডিপার্টমেন্টকে সতর্ক করেছিল। বলা হয়েছিল, ওই ব্যক্তির সাথে আইএসের সম্পর্ক রয়েছে। এই খবরের প্রেক্ষিতেই গত এপ্রিলে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বল্টিমোর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 2 বছর আগে সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করেছিল ওই ব্যক্তি, তবে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী অভিযোগ আনা হয়নি। গত বছর রাশিয়া ও ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছিল আইএসকে, যার দায়ও স্বীকার করেছিল তারা। সম্প্রতি দক্ষিণ সীমান্ত পরিস্থিতি ও শরণার্থীদের তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া সমালোচনা করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল। এক বিবৃতিতে তিনি বলেছেন, শরণার্থী হিসেবে বিপজ্জনক ব্যক্তিদের এদেশে প্রবেশ সাধারণ নাগরিকদের জীবনকে ক্রমাগত ঝুঁকিতে ফেলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।